প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের যে নবম অধ্যায়টা রয়েছে, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে প্রথমত যে বিষয়টা দেখো, এখানে কিছু সেট প্রয়োজন হবে, যে বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট আর মূলদ সংখ্যার সেট। তো এই বিষয়গুলো আসলে আমাদের অঙ্ক করতে গেলে কিন্তু প্রয়োজন আছে। আমরা সেই বিষয়গুলো ফার্স্টে আলোচনা করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের অধ্যায় 9, যেটা 9.1। তো প্রথমত আমরা দেখো এখানে বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো, যে বাস্তব সংখ্যার সেট, এই বিষয়টা আসলে কি। বাস্তব সংখ্যার সেট, তো যেহেতু বাস্তব কথাটা আসছে, এটাকে রিয়াল নাম্বার বলা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। তো এই বাস্তব সংখ্যাটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। তো সেটের বিষয়ে আসলে আমরা জানি যে এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। তো বাস্তব কথাটা আসার সাথে সাথে আসলে অবাস্তব কথাটা চলে আসে। হ্যাঁ, এই অবাস্তবের আরেকটা নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা। অবাস্তব সংখ্যা অথবা এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, যেটা ইংলিশ টার্মটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড। তো অবাস্তবের আসলে উদাহরণটা কম, হ্যাঁ, যার কারণে আমরা অবাস্তবটা যদি জানতে পারি, তাহলে বাকি সবাই বাস্তব, এইভাবে আমরা চিন্তা করতে পারবো। তাহলে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা হচ্ছে যদি রুট ওভারের ভেতরে কোনো মাইনাস ফিগার থাকে, যেমন 9 দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা ন্যাচারালি রুট ওভার 9 সমান আমরা 3 লিখতে পারি, 9 এর বর্গমূল 3। তো এইটা হচ্ছে যে যেহেতু এটা প্লাস ছিল, যার কারণে এটা কিন্তু সম্ভব। কিন্তু কেন সম্ভব দেখো, এখানে 3 বর্গমূলের উল্টা যেহেতু বর্গ, তাহলে 3 স্কোয়ার বা বর্গ করলে আবার কিন্তু 9 ঘুরে আসে। কিন্তু কোনো মাইনাস যুক্ত কোনো সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে, তাহলে এই সংখ্যাটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এইটা বাদে, এই ডিজাইনটা বাদে বাকি সব সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। সো এখানে বাস্তব সংখ্যার আসলে উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। যে কোনো মাইনাস মান, হ্যাঁ, -2 হতে পারে, তারপরে 0, তারপরে প্লাস মানগুলো তো আছেই, 1 2 3 4 এগুলো, তারপরে রুট ওভার যুক্ত অপূর্ণবর্গ সংখ্যার উপর রুট, এটাও হবে। তারপরে যদি আমরা ঘনমূল দেখাই, এটাকে ঘনমূল বলে, যেমন 8 এর ঘনমূল হচ্ছে কত, 2। হ্যাঁ, এটাও বাস্তব। শুধুমাত্র আমরা যেটা বললাম যে রুট ওভারের ভিতর আমি যদি কখনো মাইনাস সংখ্যা দেই, এটাই হচ্ছে আমাদের অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। এইটা বাদে বাকি সবাই কিন্তু বাস্তব সংখ্যা। যদি এইভাবেও থাকে, হ্যাঁ, যে এটার ঘনমূল কিন্তু আসলে মিলবে না। ঘনমূল মানে কি, এমন একটা সংখ্যা যার কিউব দিলে 7 আসে, তো এরকম কিন্তু সংখ্যা নেই। কিন্তু 8 এর ক্ষেত্রে আছে, যেমন 2 এর উপর কিউব করলে 8 হয়। তো এটাও যেমন বাস্তব সংখ্যা, এটাও কিন্তু বাস্তব সংখ্যা। তারপরে পূর্ণবর্গ সংখ্যার উপর রুট ওভার, হ্যাঁ, এটাও বাস্তব সংখ্যা। তো এটা আসলে বলে শেষ করা যাবে না, এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর আমরা যেটা দেখব, স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে ইংলিশে আমরা ন্যাচারাল নাম্বার বলি। হ্যাঁ, তার প্রথম অক্ষর এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইখানে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বারের এন। তো স্বাভাবিক সংখ্যা মানে যেটা, সেটা হচ্ছে যে এখানে কোনো জিরো থাকবে না, অথবা কোনো মাইনাস মান থাকবে না, এবং এই ধরনের কোনো সংখ্যাও থাকবে না। হ্যাঁ, সরাসরি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এরকম কোটি পর্যন্ত চলে যাওয়া। তারপরে 1 কোটি, এক মানে এটার কোনো সীমা নেই, অসীম। 1 2 3 4 ডট 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 এটা চলছে। তার মানে এইখানে এই ধরনের সংখ্যা হতে পারে, কারণ এর বর্গমূল করলে দেখো 4 আসে। আবার এটাও হতে পারে, এর ঘনমূল করলে যেহেতু 2 আসে, মানে একটা পূর্ণ সংখ্যা আসে। এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু এটা হবে না, যেহেতু এটার ঘনমূল করলে ফ্র্যাকশন, দশমিক চলে আসে, এই ধরনের সংখ্যা এখানে আসবে না, অথবা জিরো আসবে না, মাইনাস মানগুলো আসবে না। ওকে, এরপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। তো এই পূর্ণ সংখ্যার সেটটাকে হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড। তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এখানে কোনো দশমিক থাকবে না। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে জিরো থাকতে পারে, আবার প্লাস মান মাইনাস মান সবই থাকতে পারে। যেমন ধরো -1 -2 এগুলো থাকবে, তারপরে +1 +2 +3 এইভাবে চলতেই থাকবে। এটা সবাই কিন্তু পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যখনই 1.5 বা এই ধরনের কিছু নেব, এটা হচ্ছে ভাঙা সংখ্যা বলা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। অথবা ভগ্নাংশ আকারে লিখলেও এটাও কিন্তু পূর্ণ সংখ্যা না।
তার মানে পূর্ণ সংখ্যার সেটের মধ্যে 0 থাকবে, প্লাস মান থাকবে আর মাইনাস মান থাকবে, কোনো দশমিক যুক্ত সংখ্যা থাকতে পারবে না। এরপর আমরা দেখব হচ্ছে মূলদ সংখ্যার সেট। এটা খুবই একটা জরুরি বিষয়। মূলদ সংখ্যার সেট, এটাকে দেখো তোমাদের বইয়ে কিউ দিয়ে প্রকাশ করেছে, বড় হাতের কিউ। তো এই কিউ সমান মূলদ সংখ্যা মানে যেটা, সেটা হচ্ছে যে যেসব সংখ্যাকে আমরা এইভাবে লিখে দিই, যেসব সংখ্যাকে যেসব সংখ্যাকে এখানে আমরা দুটো চলক ব্যবহার করব, পি বাই কিউ হতে পারে এক্স বাই ওয়াই অথবা এ বাই বি। হ্যাঁ, এই পি বাই কিউ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যায়, যেখানে এই যে হরটাকে নট জিরো, অর্থাৎ নিচে জিরো আসলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আর এই পি আর কিউটাকে নর্মালি এইরকম স্বাভাবিক সংখ্যা হতে হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। তো সেই জিনিসটা আমরা যদি একটু দেখাই, দেখো যেমন মূলদ সংখ্যার আমি উদাহরণের ক্ষেত্রে আমি ধরো 5 লিখলাম। তো আমরা জানি প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 ধরা যায়, তাহলে এটা দেখো এই যে পি বাই কিউ বা এক্স বাই ওয়াই বা এ বাই বি যেটাই দাও, সেই আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, আর নিচে 0 আসেনি। সো এই 5টা কিন্তু একটা মূলদ সংখ্যা। তারপর যে কোনো ধরো যে প্রকৃত ভগ্নাংশ, যেটা নিচে বড় উপরে ছোট, হ্যাঁ, অথবা অপ্রকৃত ভগ্নাংশ, লবটাই বড় হরটাই ছোট, এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা হবে। তারপর ধরো √16, হ্যাঁ, যেটার আসলে বর্গমূল করে 4 আসবে, একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা 1 ধরা যায়, তাহলে এটাকেও আমরা মূলদ সংখ্যা বলবো। এগুলা এমসিকিউ এ কিন্তু প্রয়োজন হবে। তাহলে আমরা মূলদ সংখ্যা বলবো না কোনটা, অর্থাৎ অমূলদ সংখ্যা, এটা আমাদের চিনতে হবে। ও আরো দেখাই যে এই 8 এর যদি এখানে 3 দিয়ে বলা হয়, তার মানে এটা ঘনমূল। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে শিফট √8 চাপ দিলে তোমাদের দেখবা যে এটা 2 দেখাবে। তো এটার ক্যালকুলেশন যেহেতু একটা পূর্ণ সংখ্যা আসছে, তার মানে এই নিচে একটা 1 ধরা যায়, 1 ধরলে এই পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশ হয়ে যায়। সো এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনটা, এই অমূলদটা চিনতে পারলেই আমরা মূলদ গুলো শনাক্ত করতে পারবো। এখানে কিন্তু কোনো পার্সেন্টও যদি থাকে, এটাও মূলদ, কেননা পার্সেন্ট তুলে দিলে আমরা নিচে 100 নেই। এটাও দেখো পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে চলে আসছে। তারপর দশমিক যুক্ত যে কোনো সংখ্যা, কেননা এই দশমিকটা তোলার নিয়ম হচ্ছে উপরে হবে 512, আর নিচে দেখো দশমিকের জন্য একটা 1 আর দুইটা শূন্য, তাহলে এটাও পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে চলে আসছে। সো এটাও আমাদের মূলদ সংখ্যা। তো অমূলদের উদাহরণ যেটা, সেটা হচ্ছে এরকম যে অপূর্ণবর্গ সংখ্যার উপর √। পূর্ণবর্গ মানে কি, যে যাকে কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, যেমন 16কে আমি 4 স্কোয়ার লিখতে পারি, তারপর 25কে দেখো 5 স্কোয়ার লিখতে পারি। তো এই সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই যখনই অপূর্ণবর্গ সংখ্যার উপর √, আসবে, যেমন ধরো 8, যেমন ধরো 7, এই সংখ্যাগুলো তুমি যদি ক্যালকুলেটরে √, চাপ দাও, তাহলে দেখবা দশমিকের পর অনেক ঘর দেখাবে, অসীম। কিন্তু এটা মনে হতে পারে যে শেষ পর্যন্ত দেখিয়েছে, আসলে তা না। যার ক্যালকুলেটর যত ডিজিট, 8 ডিজিট হলে 8টা ঘর দেখাবে, হ্যাঁ, 12 ডিজিট হলে 12টা ঘর দেখাবে, কিন্তু এটা কিন্তু কখনো শেষ হয় না। হ্যাঁ, দশমিকের পর চলতেই থাকে। আবার যদি এমন হয় যে দশমিকের পর একই অঙ্ক, হ্যাঁ, বারবার রিপিট হচ্ছে, ধরো 1 3 3 3, এইটা কিন্তু মূলদ, কেননা এটা তোমরা সপ্তম অধ্যায়ে আমরা দেখিয়েছি যে এই ধরনের সংখ্যাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, যেটা নিয়ম হচ্ছে যে প্রথমে লবে যেটা হয় সেটা হচ্ছে এই পুরো সংখ্যাটা লিখতে হয় দশমিক ছাড়া, আর এখানে আমাদের দেখো আবৃত চিহ্ন দিতে হয়, যে অঙ্কটা বারবার আসছে তার উপর পৌনঃপুনিক থাকে, যেমন 3.13, এই যে উপরে মাত্রা দিতে হয় একটা ফোঁটা। তো এটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এটা নিয়ম হচ্ছে প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হয়, তারপরে এটা থেকে মাইনাস করতে হয়, এই আবৃত অঙ্কটা ঢেকে 31 থাকলো, হ্যাঁ, এখানে কোনো দশমিকও আসবে না। আর হরে বা নিচে যেটা হয়, যে কয়টা আবৃত অঙ্ক আছে একটা আবৃত, এটাকে আবৃত বলে, একটা নয়। আর যে কয়টা অনাবৃত অঙ্ক থাকে ততগুলো শূন্য নিতে হয়। এই দশমিকের এই পারের অংশটা কিন্তু আবৃত অনাবৃত কোনোটার মধ্যেই যাবে না, এইটাকে ধরতে হবে অনাবৃত, অর্থাৎ একটা অনাবৃত আছে একটা শূন্য। তো এটা আমরা মাইনাস করলে দেখো এটা একটা সংখ্যা আসবে, যেটা পি বাই কিউ আকারের একটা ভগ্নাংশে প্রকাশ হয়ে যায়। সো এই ধরনের সংখ্যাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু যেটা দেখা যাবে যে দশমিকের পর বিভিন্ন ডিজিট আসছে, কোনো মিল নেই, হ্যাঁ, চলতেই আছে, যেগুলো এই বর্গমূল করলে সেরকম আসবে। তো এইগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো। এই অমূলদের আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে ঘনমূলের ক্ষেত্রে। হ্যাঁ, ধরো এখানে 3 পাওয়ার দিয়ে 8 দেওয়া আছে,
তো এটার ঘনমূল করলে কিন্তু 2 আসবে। তোমরা ক্যালকুলেটরে শিফট রুট হচ্ছে 8 চাপ দিলেই তোমাদের 2 দেখাবে। কিন্তু এটাকে আমরা বলি পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ যাদের ঘনমূল করলে পুরোপুরি মিলে যায়। কিন্তু আমি এখানে যদি 10 নিয়ে ঘনমূল করি তাহলে এটাও একই সমস্যা হবে, দশমিকের পর বিভিন্ন ডিজিট আসতে থাকবে এলোমেলো ভাবে। তো এটাকেও আমরা অমূলদ সংখ্যা বলবো। অর্থাৎ অমূলদের উদাহরণ আমরা দুটো বলতে পারি, একটা হচ্ছে অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট ওভার, আর অপূর্ণ ঘন সংখ্যার উপর ঘনমূল চিহ্ন। এটা হচ্ছে ঘনমূল চিহ্ন। তো এরা হচ্ছে অমূলদ, বাকি সবাই কিন্তু মূলদ সংখ্যা। তো এই বিষয়টা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে সূচকীয় ধারণাটা শিখবো এখান থেকে, যেটা সপ্তম শ্রেণীতে তোমরা অনেকটা করেছো, সূচকীয় ধারণা। তো এই বিষয়টা কি দেখো, আমি 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 2 গুণ আকারে লিখলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটাকে আমি কিন্তু একবারে দেখো 2 টু দি পাওয়ার 10 লিখতে পারি। তুমি যদি ক্যালকুলেটর এগুলো গুণ করো তাহলে 1024 আসবে। আবার সাইন্টিফিকে কিন্তু এটা সরাসরি পাওয়ার দিয়ে লেখা যায়, তোমরা হয়তো জানো, এটা পরে আমরা দেখাবো। তো এটা রেজাল্ট আসবে 1024। তো এটা কেন হয় দেখো, এখানে কোনো পাওয়ার না থাকলে উপরে একটা 1 ধরতে হয়। হ্যাঁ, এইভাবে আমি যদি সবগুলোর উপরে একটা করে 1 পাওয়ার লিখি, তাহলে গুণনের সময় আমরা জানি যে ভিত্তিটা যখন মিলে যায় পাওয়ারটা যোগ করতে হয়। অর্থাৎ একটা 2 নিয়ে এই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে 10 বার লিখলে এটা যোগ করে 10 হবে। ঠিক একইভাবে চলকের ক্ষেত্রেও দেখো, এগুলো ছোট ক্লাসেও তোমরা শিখেছো, x টু দি পাওয়ার 7 গুণন x কিউব। অবশ্যই ভিত্তিটা মিল থাকতে হবে। এই ভিত্তিটা মিললে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়, 7 প্লাস 3 অর্থাৎ x টু দি পাওয়ার 10। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সংখ্যাই থাক আর চলকই থাক, হ্যাঁ, এই যে নিচে যেটা থাকে এটাকে আমরা বলি বেস অথবা ভিত্তি, আর উপরে যেটা পাওয়ারে আসে, হ্যাঁ, এটার কিন্তু অনেকগুলো নাম। একটা হচ্ছে সূচক, সূচক, তারপরে অনেক সময় এটাকে আমরা মাত্রা বলি, তারপরে ঘাত বলি, আর ইংলিশে বলা হয় পাওয়ার। এই এতগুলো নাম, আর নিচেরটা হচ্ছে বেস বা ভিত্তি। এবার আমরা এই সূচকের বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র, প্রথমে 1 নম্বরে এই বিষয়টা লাগবে যে যে কোনো একটা চলক অথবা যে কোনো সংখ্যা যদি থাকে তার উপর কোনো পাওয়ার না থাকলে, হ্যাঁ, এখানে একটা 1 ধরে নিতে হয়। অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1, অথবা 2 আছে এর উপর আমরা 2 টু দি পাওয়ার 1। এটা কিন্তু একই জিনিস, এটা আমাদের অঙ্কে প্রয়োজন হবে। এরপর 2 নম্বর যে সূত্রটা আমরা দেব যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, অর্থাৎ এটা প্রয়োগ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এই যে, হ্যাঁ, সবসময় যে এ থাকবে তা না, এ মানে বোঝানো হচ্ছে কোনো সংখ্যাও হতে পারে, কোনো চলকও হতে পারে, দ্যাট ইজ এই দুটারই ভিত্তি একই হতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা দেখো একটা ভিত্তি নিয়ে ওই পাওয়ার গুলো যোগ করে দেব। এখানে আসলে এম আর এন তো যোগ করা সম্ভব না, কিন্তু এইখানে দেখো আমাদের এই যে এইটাকে আমরা যদি এ ভাবি তাহলে একটা এ নিয়ে, হ্যাঁ, এই যে এটা এম এটা এন, অর্থাৎ ওই পাওয়ার দুটো যোগ করে আমাদের রেজাল্টটা চলে আসে। এটা হচ্ছে গুণনের বিষয়। আবার কখনো যদি এমনও হয় যে এ টু দি পাওয়ার, এখানে পাওয়ারটা দেওয়া আছে এন আর এখানে আছে এ, কিন্তু ভিত্তিটা ভিন্ন হলে কিন্তু এইটা সূত্র কাজ করবে না। হ্যাঁ, যেমন ধরো এ স্কোয়ার গুণন বি স্কোয়ার, এখানে ভিত্তিটা কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা গুণ করলে যেটা হবে, হ্যাঁ, ওইভাবেই থাকবে, জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিতে হবে, পাওয়ার যাই থাক, এখানে কোনো পাওয়ার যোগ করা যাবে না। যদি এইটা আমাদের গুণ দেয় তাহলে এটা ভিত্তিটা যেহেতু একই, তাহলে একটা ভিত্তি নিয়ে এখানে কোনো পাওয়ার না থাকলে আমরা দেখলাম যে 1 ধরে নিতে হয়, অর্থাৎ এখানে n প্লাস 1 লেখা যাবে। ওকে, এরপর আমরা হচ্ছে এটাকে আমরা 3 নাম্বার হিসেবে বললাম। এরপর আমরা 4 নাম্বার সূত্রে যদি যাই, এখানে আমরা ভাগ দেখব, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। ভাগের সময় যখন এই ভিত্তিটা মিলে যায়, একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে হয়, m মাইনাস n। এরকম আমি যদি দেখো 2 টু দি পাওয়ার 5 ভাগ এখানে আমার 2 কিউব থাকলো। তো এই সূত্রে আমরা দেখো এখানে দুইটার ভিত্তি যেহেতু একই, একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করে দেবো 5 মাইনাস 3। হ্যাঁ, অর্থাৎ এটা বিয়োগ করে হবে 2, তাহলে 2 স্কোয়ার, দেখো এটা 4 হয়ে যাবে। মানে ক্যালকুলেশন গুলো তাড়াতাড়ি করার জন্য এই সূচকীয় ধারণাগুলো এসছে। ওকে, এরপর আমরা 5 নাম্বার, এখানে আমরা আরেকটু ভেরিয়েশন দেখাবো। সেটা হচ্ছে এই ভাগটাই আমি দেখো এইভাবে দিতে পারি, এ টু দি উপর নিচ করে। হ্যাঁ, তো এটা সমান আমরা যেমন বলবো যে একটা এ নিয়ে পাওয়ারটা বিয়োগ করবো, অর্থাৎ m মাইনাস n। হ্যাঁ, যখন এইখানে শর্ত যেটা, এগুলো এমসিকিউ লাগবে, যে এমটা বড় আর এনটা ছোট। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি, এক্স দিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার 5 আর এখানে আছে এক্স কিউব, তাহলে দেখো
এই যে এটা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা দেখছি এম এর মানটা বড়, তখন আমরা কি করব, একটা এ নিয়ে অর্থাৎ একটা এক্স নিয়ে পাওয়ারটা আমরা বিয়োগ করব, অর্থাৎ এম মাইনাস এন। তো এটা বিয়োগ করলে হবে 2, তাহলে এক্স স্কোয়ার। এটা আবার যদি এমন হয় যে ধরো এখানে উল্টো করলাম যে এন পাওয়ারটাই বড় নিচেরটা, তখন কি হবে, উপরে এ কিউব আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 5, নিচের পাওয়ারটাই বড় যে এ টু দি পাওয়ার এন। হ্যাঁ, তখন আমরা যেটা করব যে এইটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো, আর উপরে কিছু না থাকলে একটা ওয়ান ধরতে হয়, ওয়ান, আর এইটা দেখো এ, এই 5 মাইনাস 3, অর্থাৎ এটা বিয়োগ করে হবে 1/স্কোয়ার। তবে এটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমেও করতে পারি, আমি আগে একটু লিখে দিই যে আমরা যে এটা সমান আমরা কি লিখবো দেখো, 1/a টু দি পাওয়ার n মাইনাস m, অর্থাৎ এই পাওয়ারটা মাইনাস এটা, যদি কখন হবে, যখন n টাই বড় হবে আর m টা ছোট হবে। তবে আমরা যদি উল্টোটাও করি, যেমন ধরো এই যে নিচে বড় আছে, আমি এই সূত্রের ছাড়া এইটা দিয়ে যদি করতে যাই, হ্যাঁ এই যে এটা দিয়ে, তাহলেও কিন্তু হবে। কিভাবে, উপরে আছে এ কিউব আর নিচে আছে এ টু দি পাওয়ার 5, অর্থাৎ সেই হিসেবে আমাদের এইটা লিখলে ডিরেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি সেটা নাও করি, হ্যাঁ অর্থাৎ আমি এই সূত্রের মাধ্যমে যদি করি যে এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাহলে এটা এম, এটা এন, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তো এটা বিয়োগ করে দেখো -2 হয়। তো এগুলোকে, এই ইনভার্স গুলো ভাঙার সিস্টেম হচ্ছে, এটা মাইনাস পাওয়ার থাকলে এটা 1 করে দিলে এটা প্লাস হয়ে যায়। কিন্তু কখনো যদি এটা 1 পাওয়ার থাকে এরকম, তো 1 পাওয়ার হলে যখন আমি 1 করব, এখানে যেহেতু এটা +1 হয়ে যায়, আমরা জানি যে 1 পাওয়ারের আসলে কোনো ভ্যালু থাকে না, এই যে এখানে আমরা শিখেছি এইটা। তো এগুলো আমাদের এমসিকিউ আসলে, হ্যাঁ একটু ডিটেলস প্রয়োজন হবে, জন্যই আমরা এগুলো আলোচনা করে নিচ্ছি। এরপরে আমরা হচ্ছে 5 নম্বর সূত্রটা দেখি। এখানে এই যে ইনভার্সের বিষয়টা আসছে, এখানে দেখো এরকম মাইনাস পাওয়ার যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার n। সেটা আমাদের যে কোনো সংখ্যায় হতে পারে, ধরো এইখানে এরকম আসছে, তাহলে এইটা ধরো এ আর এটা হচ্ছে মাইনাস এন, তাহলে এটাকে আমরা লিখবো 1 এরকম, জাস্ট ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপরে এটা 1/2 কিউবে হচ্ছে 8, এটার ক্যালকুলেশন কিন্তু এটা। আচ্ছা, এরপরে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে, কোনো কিছুর উপর যদি 0 পাওয়ার আসে, তাহলে এর ভ্যালু কিন্তু 1 হয়ে যায়। অনেকেই ভুল করে 0 অ্যান্সার লেখে, এটা ভুল হবে। তো এটা চলকের উপরে হতে পারে, হ্যাঁ কোনো সংখ্যার উপরেও হতে পারে, এটাও 1। কেন এই ব্যাপারটা হয় আমরা সেটা একটু আলোচনা করি। ধরো উপরেও আছে এক্স কিউব, নিচেও আছে এক্স কিউব, বা আমি প্রথমে সংখ্যা দিয়ে দেখাই, উপরেও 7 নিচেও 7, তাহলে এটা অনেকেই 0 লেখে, আসলে 7/7 করলে কিন্তু 1 আসে। তো এই 1টা দেখো কেন আসে, তুমি যদি 7 দিয়ে 7কে ভাগ করো তাহলে কিন্তু 1ই আসে। তো আমি যদি এখানে পাওয়ার বিবেচনা করি, কোনো পাওয়ার না থাকলে 1 ধরতে হয়, এখানেও 1 ধরতে হয়। তো তারপরে আমরা ভাগের যে সূচকের নিয়মটা শিখলাম, যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ ভিত্তিটা একই, তাহলে এই একটা এ নিলাম, একটা ভিত্তি, আর পাওয়ারটা বিয়োগ করে দিলাম 1 - 1। তো একটা লাইনে যখন এই +1 - 1 কাটা যায়, এটা কিন্তু 0 হয়ে যায়। তো এইটা যদি আমাদের ভ্যালু 1 হয়, তাহলে অবশ্যই এটা আমরা যৌক্তিকভাবে যে ক্যালকুলেশন করেছি, তাহলে এই যে 0 পাওয়ার আসছে, নিশ্চয়ই এর মানটা 1 হবে। এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারি। এরপর 7 নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটা কিন্তু খুব জরুরি সূত্র। হ্যাঁ, এক্ষেত্রে এইটা একটা পাওয়ার, তার উপর আরেকটা পাওয়ার আছে, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ করতে হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন লেখা মানে গুণ করা। ধরো একটা অঙ্কে আমাদের এরকম আসছে এক্স টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার। তো অনেকে এখানে কি ধরনের ভুল করে আমি বলি, যে অনেকে ভাবে যে গণনার সময় পাওয়ার যোগ হয়, এক্স টু দি পাওয়ার 6 লেখে, 4 আর 2 যোগ করে। হ্যাঁ, এটা ভুল। আবার অনেকে ভাবে যে 4-এর উপর স্কোয়ার 16 হয়, 16 লেখে, এটাও কিন্তু ভুল। এই দুইটা ভুল। কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হবে যে এটা একটা পাওয়ার, তার উপর আবার পাওয়ার, তাহলে এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, অর্থাৎ 4 দুগুণে 8, এক্স টু দি পাওয়ার 8। কিন্তু নর্মালি যদি 4-এর উপর স্কোয়ার থাকে, তাহলে আমরা কি 16ই লিখবো, এটা। হ্যাঁ, আর 6 লিখবো কখন, যে এক্স টু দি পাওয়ার 4 গুণন এক্স স্কোয়ার। এইখানে আমরা দেখো এটা কিন্তু পাওয়ারের উপর পাওয়ার নেই, এই দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করে 6, এই হলো মূল বিষয়টা। আচ্ছা, এরপর 8 নম্বরে আমরা বলবো যে এ বি আছে ভিতরে গুণ সম্পর্কে, এখানে টু দি পাওয়ার এম দেওয়া আছে, তাহলে এই পাওয়ারটা আমরা দেখো আলাদা করে নিতে পারবো, যে এ টু দি পাওয়ার এম ডট বি টু দি পাওয়ার এম। কিন্তু এখানে প্লাস মাইনাস থাকলে এটা কিন্তু সম্ভব হবে না, এটা। আর 9 নম্বরে এটা যেমন গুণন ছিল, এখন এটাই দেখো ভাগ আকারে এ বাই বি, এটা একটা ভাগ চিহ্ন, এর উপরে ধরো যে একটা পাওয়ার আছে এম বা এন, যেটাই হোক,
সেক্ষেত্রে এটাকেও আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এগুলো কিন্তু সংখ্যাও থাকতে পারে, সমস্যা না। ধরো 2 ইন্টু 5, ডাইরেক্ট যদি 25 থাকে, 25-এর উপর 2, এটা যদি তুমি এখন 2 স্কোয়ার ডট 5 স্কোয়ার নাও, এটা কিন্তু ভুল, কারণ এটা পুরোটাই একটা সংখ্যা। হ্যাঁ, দুইটা সংখ্যা যদি গুণন আকারে থাকে এবং তার উপর যদি কোনো পাওয়ার থাকে, তাহলে এই ফরম্যাটে আমরা ভেঙে নিতে পারবো। একটা হচ্ছে 2 কিউব ইন্টু 5 কিউব, এটা ভাগের ক্ষেত্রেও তাই। ধরো এখানে 2/5 আছে, এখানে স্কোয়ার আছে, তখন এটাকে আমরা লিখতে পারবো উপরে ওইটা দিয়ে দিলাম 2 স্কোয়ার বাই নিচে ওইটা দিয়ে দিলাম 5 স্কোয়ার। এটা এটা হচ্ছে এই সূত্র। ওকে, 10 নম্বর হচ্ছে রুটের কিছু বিষয় আছে। দেখো, কোনো কিছুর উপর যদি রুট থাকে, সেটা চলক হোক অথবা সংখ্যাই হোক না কেন, হ্যাঁ, এই রুট থাকলে হাফ পাওয়ার দিতে হয়। এটা কিন্তু প্রচুর প্রয়োজন হবে আমাদের, a টু দি পাওয়ার হাফ। যেমন এটা √7 আছে, এটা জেনারেল ম্যাথেও তোমাদের আছে, এখানে আমরা 7 টু দি পাওয়ার হাফ দেব। আচ্ছা, এরপর 11 নম্বরে যেটা করব সেটা হচ্ছে, দেখো এই জায়গায় n অর্থাৎ কোন একটা সংখ্যা থাকবে, এইখানে আছে a। তো এইটার মানে যেটা, সেটা হচ্ছে যে এই a, এখানে মনে মনে ভাবো যে কোনো পাওয়ার নাই, মানে 1 আছে, এই 1টা থাকে উপরে, আর এই গর্তের মধ্যে যেটা থাকে এটা চলে আসে নিচে। হ্যাঁ, যেমন ধরো এখানে আছে 7 আর এখানে 3। তো এখানেও আমরা দেখো ওই ফরম্যাটে যদি আনতে চাই, তাহলে এইটা প্রথমে লিখবো, রুট ওভারটা কিন্তু উঠে যায়। হ্যাঁ, এইটা লিখে আমাদের যেটা করতে হবে যে এইখানে একটা 1 ছিল ধরে নেব, সেই 1টা যাবে উপরে আর এই গর্তেরটা আসবে নিচে, অর্থাৎ 1/3 পাওয়ারে চলে আসবে। এটাকে আমরা ঘনমূল বলে থাকি। তো এখানে যদি 5 6 যাই থাকুক না কেন, তো ধরো 6 আছে, তাহলে 1/6 হয়ে যাবে। আরেকটা একটা ডিজাইন আছে, সেটা হচ্ছে এইখানে 1 ছাড়া অন্য কোনো পাওয়ার দেওয়া থাকতে পারে। ধরো এখানে n দিলাম, এইখানে দিলাম 2। তো এটা ন্যাচারালি ওই একই নিয়মে প্রথমে a লিখতে হবে, আর এই পাওয়ারটা থাকবে উপরে। এখানেও তাই হয়েছে, কোনো পাওয়ার ছিল না, মানে 1 আছে, আর এখানে হবে 2 বাই এই পাওয়ারটা চলে যাবে নিচে। অর্থাৎ আমি যদি সংখ্যা দিয়ে দেখাতে যাই, তাহলে এইখানে ধরো 7, এটা স্কোয়ার, আর এখানে 3। তো এটাকে আমরা লিখতে পারবো 7, এই 2টা থাকবে উপরে, আর এই গর্তের 3টা থাকবে নিচে। আর এটা কিছু না থাকলে তখন এটা 1 ধরে 1/3। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমাদের যে 12 নম্বর সূত্রটা, হ্যাঁ এটি 12 নম্বর ছিল। হ্যাঁ, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের এই জায়গায় কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মূল। এই মূলটা দেখো, ঘনমূল আর বর্গমূল। হ্যাঁ, যেমন এখানে যদি এমন হয় যে x টু দি পাওয়ার n সমান যদি a হয়, আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তবে এই x কে, এই যে x কে a এর মূল বলে। তো এই মূলটা আসলে দেখো কি ধরনের, আমরা সেটা দেখাই। তো আমি এইখানে যদি 2 কল্পনা করি, এখানে একটা n এর জায়গায় আমি 3 কিউব পাওয়ার দিলাম, সমান কত হচ্ছে 8। তো এই সব ক্ষেত্রে আমরা এই যে বলা আছে যে x কে, অর্থাৎ x মানে এই যে ভিত্তিটা মানে 2, তাহলে এরকম যদি একটা পজিশন আসে যে কোনো কিছুর উপর কিউব পাওয়ারে একটা সংখ্যা আসছে, হ্যাঁ, তাহলে এখানে এই 2 কে আমরা 8 এর ঘনমূল বলবো। এর সামনে একটা ঘন কথাটা যুক্ত হবে, 8 এর ঘনমূল। অর্থাৎ 8 এর ঘনমূল চিহ্নটা হচ্ছে এইরকম, এই গর্তের এই জায়গাটায় 3 দেওয়া থাকবে। তো এইটার ভ্যালু বা মান হচ্ছে কিন্তু 2, এই বিষয়টা। আর যখন আমরা কোনো একটা সংখ্যা দেখো স্কোয়ার করি, এই জায়গাটা 16 পেলাম, তাহলে এই 4 কে, মানে এই সবসময় ভিত্তিটা ধরতে হবে, এই 4 কে তখন আমরা এই 16 এর বর্গমূল বলবো, 16 এর বর্গমূল। যেমন এই 16 যদি আমি বর্গমূল করি, তাহলে কিন্তু আমরা 4 পাবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে পরম মান। পরম মান, যেটা মডুলাস বলা হয়। তো পরম মান খুব সহজেই যদি হিসাব করো যে এরকম একটা মেশিনের মতো, হ্যাঁ, আমাকে যদি বলে -3 এর পরম মান কত, তাহলে এই মেশিনের মধ্যে যখনই তুমি ঢুকিয়ে দিবে, এটা প্লাস হয়ে বের হয়ে আসে। আবার যদি প্লাসই ঢোকে, +3 এর পরম মান, তাহলে এটা +3 হবে। এই সংক্ষেপে এই জিনিসটা বুঝলেই কিন্তু আমাদের পরম মানের এই জায়গাটায় কোনো ঝামেলা নেই। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন ধীরে ধীরে কিন্তু পরবর্তী পার্টগুলোর দিকে আস্তে আস্তে অগ্রসর হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।